সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম তোমাদের আবারও এইচএসসি আইসিটি অনলাইন ক্লাসে। তোমাদের সাথে বরাবরের মতো রয়েছে আমি মোহাম্মদ মাসহারুল ইসলাম। গত ক্লাসে যেটা আমরা বলছিলাম যে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব আজকে থেকে, এবং তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি যে চ্যাপ্টারটি রয়েছে সেটি থেকে আমরা শুরু করব। ইতিমধ্যে তোমরা চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 4 এর কিছু অংশ আমরা শেষ করে ফেলেছি, এবং চ্যাপ্টার 4 এর বাকি অংশগুলো আমাদের আবু বকর স্যার উনি কন্টিনিউ করবেন, আর আমি এই দিক থেকে তৃতীয় অধ্যায় থেকে শুরু করছি। এই অধ্যায়ের কিছু কিছু ক্লাস আমরা তারপর আজকে ক্লাসটি নেওয়ার উদ্দেশ্যটা একটু বলি যে আমরা জানি যে এই ক্লাসটি আসলে উচ্চ মাধ্যমিক আইসিটির খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস এই চ্যাপ্টারটি, এবং ক্লাসটি আমরা ঢেলে সাজিয়েছি তাদের ইনফ্যাক্ট সবার জন্যই যারা এখন যারা ফার্স্ট ইয়ারে আছো, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে ওঠার জন্য ওয়েট করছো, তাদের জন্য ক্লাসটি সাজানো রয়েছে। এবং একই সাথে আমরা জানি যে আমাদের অনেকেই ভর্তির জন্য অপেক্ষা করছো এবং তোমরা ভর্তি হয়ে ক্লাস শুরু করবে, তাদের জন্য কিন্তু এই ক্লাসটি কার্যকর। অর্থাৎ তোমাদের ছোট ভাই বোন যারা এসএসসি পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক ভর্তির জন্য ওয়েট করছে, তারাও কিন্তু এই ক্লাসটি থেকে শুরু করতে পারো আইসিটি শিক্ষাটা। সুতরাং আমি মনে করি যে এটি তাদের জন্য কার্যকরী হবে, এবং খুব ভালো হবে যদি তোমরা নিজেরা এবং তোমাদের ছোট ভাই বোন যারা এসএসসি পরীক্ষার জন্য অপেক্ষা করছে তাদের জন্য যদি তোমরা এই ক্লাসটি তোমরা শেয়ার করো, তাদের জন্য কিন্তু এটি উপকারে আসবে। শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমরা আজকে ক্লাসটিতে যেগুলো পড়বো সেগুলো নিয়ে আস্তে আস্তে আসছি। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি, যেটি তোমাদের বই তৃতীয় অধ্যায় হলো, কিন্তু এই অধ্যায় থেকে তোমরা কিন্তু ক্লাসটি শুরু করতে পারবে। এবং আমাদের আজকে লেকচার হচ্ছে 3.1। আজকের বিষয়টি থেকে আমরা যেগুলো আসলে জানবো, একটু আজকের ক্লাসটি একটু লম্বা হবে, একটু এলাবোরেটিভ হবে। সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস সম্বন্ধে আমরা জানবো, সংখ্যা পদ্ধতি সম্বন্ধে ধারণা লাভ করব, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্বন্ধে জানবো, এবং সর্বোপরি আমাদের খুবই গুরুত্বপূর্ণ বাইনারি, অক্টেল, ডেসিমেল, হেক্সাডেসিমেল এই চারটি সংখ্যা পদ্ধতির ছক সম্বন্ধে ধারণা লাভ করব, এবং এটি নিয়ে আমাদের আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। প্রথমে সংখ্যা পদ্ধতি দিয়ে আমরা শুরু করব। সংখ্যা পদ্ধতি শুরু করব সংখ্যা আবিষ্কারের ইতিহাস নিয়ে যদি আমরা আলোচনা করি, সংখ্যা আবিষ্কারের ইতিহাস সম্বন্ধে যদি আমরা বলি, যে আমরা জানি যে সংখ্যা পদ্ধতির ইতিহাসটি আসলে আমাদের শিক্ষার সাথে কিন্তু সম্পর্কিত, এবং আমরা কিন্তু ছোটবেলা থেকেই কোনো কিছু আমরা গণনা করার চেষ্টা থেকেই কিন্তু সংখ্যার জন্ম হচ্ছে। আমরা একেবারেই যখন ছোট থাকি তখন কিন্তু আমরা 1, 2, 3, 4, 5 অর্থাৎ হাতের আঙ্গুলগুলো ব্যবহার করে কিন্তু আমরা সংখ্যা পদ্ধতি সংখ্যা তৈরি করা শিখেছি। এবং যদি সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্বন্ধে বলতে চাই, আমরা বলবো যে একদম প্রাথমিক ইতিহাস আমরাই রচনা করতে পারি সংখ্যা পদ্ধতির। এবং আমরা কিন্তু এই গণনার বিভিন্ন পর্যায়ে, অর্থাৎ মানুষ কিন্তু কখনো কখনো আঙ্গুল দিয়ে গণনা করেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি 1, 2, 3, 4, 5 ঠিক এভাবে করে। কখনো কখনো কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষরা মাটিতে দাগ কেটে সংখ্যা পদ্ধতিগুলো তৈরি করেছেন। তোমরা দেখতে পাচ্ছ যে এই সংখ্যা পদ্ধতিতে কোথাও কোথাও অ্যাবাকাসের ব্যবহার হয়েছে, যে অ্যাবাকাস দিয়ে একই সাথে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই কাজগুলো অ্যাবাকাসের মাধ্যমে। কখনো কখনো কিন্তু দেয়ালে তোমরা দেখতে পাচ্ছ যে দেয়ালে দাগ কেটে কেটে কিন্তু এই সংখ্যা পদ্ধতিগুলো প্রচলিত হয়েছিল।
ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে প্রাচীন কাল থেকে আসলে মানুষ বিভিন্নভাবে কিন্তু গণনা কার্য সম্পাদন করেছে তাদের প্রয়োজনের তাগিদেই। ঠিক আছে, তাহলে এই যে এভাবে গণনা করতে গিয়ে যেটা হয়েছে যে কখনো কখনো মানুষ সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছে, কখনো কখনো বর্ণ ব্যবহার করেছে, কখনো কখনো কোনো চিত্র ব্যবহার করেছে। সবগুলো কিন্তু যেটি গুরুত্বপূর্ণ যে সেটা হচ্ছে যে এগুলো কিন্তু পাশাপাশি লিখে এগুলো প্রকাশ করেছেন তারা। এবং এগুলো পাশাপাশি লিখে যখন প্রকাশ করেছেন তখন কিন্তু এগুলোকে ওভারঅল আমরা বলতে পারি যে এই যে লিখে লিখে যখন আমরা প্রকাশ করছি এবং একটি নির্দিষ্ট রুলে যখন নিয়ে আসছেন তারা, এটিকেই কিন্তু সংখ্যা পদ্ধতিতে পরিণত হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রকমের ভাবে কখনো কখনো তারা ছক কেটে সংখ্যা পদ্ধতি তৈরি করার চেষ্টা করেছেন, কখনো কখনো বড় একটি সংখ্যাকে একটি চিত্র আকারে প্রদর্শন করার চেষ্টা করেছেন। ঠিক আছে, তাহলে এইভাবে ঠিক গণনা করার জন্য সাংকেতিক চিহ্ন, বর্ণ, সংখ্যা এগুলো পাশাপাশি লিখে যখন এগুলো করেছেন, আমরা ওভারঅল সংখ্যা পদ্ধতির একদম সুনির্দিষ্ট সংজ্ঞা বলবো না, আমি বিভিন্ন রকমের সংখ্যা পদ্ধতির প্র্যাকটিসই বলবো। এভাবে যখন বিভিন্ন রকমের প্র্যাকটিস করতে করতে কোনো একটা ইউনিফর্মিটি চলে আসছে, দেখো যে সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4 এভাবে বিভিন্ন অঙ্ক তৈরি করা কিন্তু মানুষ শিখে গিয়েছে। সো মোটামুটি এটি এভাবে কিন্তু সংখ্যা পদ্ধতি আস্তে আস্তে আমাদের মানুষের মাঝে প্রচলিত হয়েছে এবং মানুষ কিন্তু এভাবে সংখ্যা পদ্ধতির মাধ্যমে কাজ করা শিখে গিয়েছে। আমরা যদি একদম আরেকটু এলাবোরেটিভলি দেখি যে মানুষ কিভাবে লিখিত আকারে সংখ্যা পদ্ধতিগুলো প্রচলিত করেছিল, একদম শুরু থেকে যদি আমরা ইতিহাস থেকে পাই যে বিফোর ক্রাইস্ট প্রায় 3000 বা 3400 খ্রিস্টপূর্ব 3400 সালের দিকে হায়ারোগ্লিফিক্স নামের একটা সংখ্যা পদ্ধতি কিন্তু ব্যবহার করা, সবার আগে লিখিত ভাবে যে সংখ্যা পদ্ধতি, সেখানে কিন্তু আমরা ইতিহাস থেকে পাই হায়ারোগ্লিফিক্স এর নাম। হায়ারোগ্লিফিক্স এর মাধ্যমে কিন্তু সবার আগে লিখিত সংখ্যা পদ্ধতি কিন্তু প্রচলিত হয়েছে বলে এটি অনুমান করা হয়। আমরা জানি যে প্রাচীন মিশরে যে ইজিপশিয়ান নিউমেরিক্যাল সেখানে ঐতিহাসিকগণ কিন্তু বিভিন্ন রকমের চিহ্ন থেকে এই সংখ্যাগুলোতে তারা দেখেছেন যে তারাও কিন্তু এই চিহ্ন বিভিন্ন রকমের সংখ্যা তারা প্রদর্শন করত এবং সেটি বিভিন্ন রকমের চেহারা। এবং এই হায়ারোগ্লিফিক্স এর যেটি হচ্ছে যে এটি কিন্তু তখন দেখা গিয়েছে যে এই হায়ারোগ্লিফিক্স এর মাধ্যমে তারা যোগ, শুধুমাত্র সংখ্যাগুলো প্রকাশই করেননি, তারা কিন্তু যোগ, বিয়োগ, কখনো কখনো গুণ, ভাগ এইসব কাজও কিন্তু তারা মোটামুটি ভাবে সম্পাদন করেছেন। এবং তোমরা বুঝে দেখো যে খ্রিস্টপূর্ব 3400 সালে ওই সময়টায় কিন্তু এই সিম্বলগুলো ব্যবহার করা কিন্তু খুব সোজা কথা ছিল না এবং এই সিম্বলগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু তারা গণনা কার্য কিন্তু সম্পাদন করতে সক্ষম হয়েছিল। আচ্ছা, এরপরে হচ্ছে যে একটু মেয়ান পদ্ধতি শুরু হয়। এই সময় যেটা হচ্ছে একটা 20 ভিত্তিক বা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কিন্তু তারা ব্যবহার করে এবং এই 20 ভিত্তিক বা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন রকম ক্যালকুলেশন করতে পারতেন আর কি। তোমরা মায়ান ডিজিট গুলোর সাথে মোটামুটি ভাবে এগুলো শেখা লাগবে না, কিন্তু আমরা যা সংখ্যা পদ্ধতি ইতিহাস সম্বন্ধে পড়লে আসলে এগুলো এড়িয়ে যাওয়ার উপায় নেই। কারণ আজকে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সবগুলো কিন্তু এইগুলোর উপর বেস করেই কিন্তু আস্তে আস্তে তৈরি হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে এভাবে কিন্তু হায়ারোগ্লিফিক্স এর পর মায়ানিজ পদ্ধতিতেও কিন্তু সংখ্যা পদ্ধতি আমাদের এই যে পরিচিত, আমরা যে এখন যে সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত, যে সংখ্যাগুলোর সাথে আমরা পরিচিত, সেই সংখ্যা পদ্ধতি অর্থাৎ রোমান সংখ্যা পদ্ধতি। আচ্ছা, রোমানরা তাদের নিজস্ব বর্ণমালা কিন্তু ব্যবহার করছে। অবশ্যই এটা খ্রিস্টপূর্ব 3400 সালে না, এটা হচ্ছে কোনো সময় নিজস্ব বর্ণমালা ব্যবহারের মাধ্যমে সংখ্যা পদ্ধতি চালু করেন এবং এই নিজস্ব রোমান বর্ণমালা এখনো প্রচলিত। আমরা কিন্তু 1, 2, রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, 5, 6, 7, 8, 9, 10 এক্স এর জন্য রোমান যে শব্দ
এক্স, এটার জন্য 10 ব্যবহার করা হচ্ছে, একই সাথে এম ব্যবহার করা হয়েছে, এল ব্যবহার করা হয়েছে বিভিন্ন। সুতরাং এভাবে কিন্তু যে রোমান যে সংখ্যা, রোমানরা যে নিজস্ব বর্ণমালার মাধ্যমে যে সংখ্যা পদ্ধতি তারা শুরু করেছিলেন, সেই সংখ্যা পদ্ধতি কিন্তু এখনো পর্যন্ত আমাদের যে এখন যে প্রচলিত সংখ্যা পদ্ধতি সেটি কাছাকাছি কিন্তু নিয়ে আসতে পেরেছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এবার আসি আমাদের ভারতবর্ষে। আচ্ছা, রোমানদের পর এটা খুবই ইন্টারেস্টিং যে আরবরা এবং ভারতরা সংখ্যা পদ্ধতির ইতিহাসে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং ভারতবর্ষে কিন্তু 10 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি সেটি কিন্তু ভারতবর্ষে প্রচলিত হয়েছে, এবং আরবরাও কিন্তু এই সংখ্যা পদ্ধতি, মোটামুটি এই সংখ্যা পদ্ধতির উপর ব্যাপকভাবে গবেষণা করে এই যে 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের কৌশল এবং গণনা কিন্তু প্রবর্তন করেছেন। আমরা একটু কাছাকাছি দেখি যে এগুলো তোমাদের মুখস্থ করা লাগবে না, কিন্তু সংখ্যা পদ্ধতি ইতিহাসের জন্য কিছুটা জেনে একটু তোমাদের ভালোই লাগবে। সেটা হচ্ছে ব্রাহ্মী, তারপরে হিন্দু, আরাবিক, মেডিয়েভাল, মডার্ন। এই যে এই সময়টা, অর্থাৎ ভারতবর্ষ এবং আরবে যে পণ্ডিতরা বিভিন্ন রকমের সংখ্যা ভিত্তিক এবং ওনারা যে 10 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি, গণনা পদ্ধতি আবিষ্কার করেছেন, এটি কিন্তু সংখ্যা পদ্ধতির ইতিহাসে একটি বেশ লিজেন্ডারি ভূমিকা পালন করেছে। এছাড়া যদি আমরা গ্রিসের দিকে তাকাই, কিছু গ্রিসরাও কিন্তু তাদের 27টি গ্রিক অ্যালফাবেট নিয়ে একটি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু করেছিলেন। এগুলোর সাথে আমরা মোটামুটি ভাবে কিছুটা পরিচিত, যেমন আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসিলন, জেটা, এটসেট্রা এটসেট্রা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা পদ্ধতির ধীরে ধীরে প্রচলনের জন্য হায়ারোগ্লিফিক্স, মেয়ান, এরপরে হচ্ছে অ্যারাবিয়ান, আমরা ভারতীয়রা, গ্রিক, বেশ প্রতিটি অঞ্চলেই কিন্তু সংখ্যা পদ্ধতি নিয়ে প্রচুর পরিমাণে গবেষণা হয়েছে, প্রচুর পরিমাণে কাজ হয়েছে, এবং এভাবে কিন্তু আমাদের আজকের এই সংখ্যা পদ্ধতিতে আমরা চলে এসেছি। এইখানে একটি মোটামুটি একটা কম্পারেটিভ চিত্র দেওয়া আছে, ইজিপশিয়ানে কিভাবে সংখ্যা পদ্ধতি কোন চিহ্নগুলো ব্যবহার করত, ব্যাবিলনে কিভাবে ব্যবহার করত, গ্রিকরা কিভাবে ব্যবহার করত, গ্রিকদের সংখ্যা পদ্ধতি এখন কিভাবে ব্যবহার হচ্ছে, রোমানরা কিভাবে ব্যবহার করত, মায়ানরা কিভাবে ব্যবহার করতো, ইভেন দো চাইনিজরাও কিন্তু তাদের নিজস্ব বর্ণমালার মাধ্যমে একটি সংখ্যা পদ্ধতি তৈরি করেছিলেন, এবং আমাদের ভারতীয় পদ্ধতিতে সংখ্যা পদ্ধতি মোটামুটি একটা গ্লিমস, একটা ধারণা কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমরা চলে আসি যে কিছু গুরুত্বপূর্ণ চিহ্ন বা গুরুত্বপূর্ণ কিছু সংখ্যা, যেগুলো কিন্তু সংখ্যা পদ্ধতিকে একটি লিজেন্ডারি একটি কি বলবো অগ্রগতি এনে দিয়েছিল। প্রথমে চলে আসি যে সংখ্যাগুলো আমরা গুনতে পারি না, অর্থাৎ কাউন্ট করতে পারি না, অসীম সংখ্যা পদ্ধতি। এই অসীম সংখ্যা পদ্ধতির ধারণাটি কিন্তু গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সবার আগে কিন্তু প্রচলন করেন, এবং তিনি কিন্তু এক সেকেন্ড আমি আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় অ্যারিস্টটল কিন্তু এই ইনফিনিটি বা অসীমের সংকেতটা প্রচলন করেন, এবং এটি কিন্তু আমাদের কি বলবো সংখ্যা পদ্ধতির জন্য বেশ লিজেন্ডারি ভূমিকা পালন করেছিল। আমি একটু আমার ঠিক আছে, এবং এরপরে যেটি হচ্ছে সেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের, সেটা হচ্ছে যে আমাদের এটির সাথে আমাদের ভারতবর্ষ জড়িত। শূন্য যে সংখ্যা, শূন্য যে অঙ্কটি, এটি কিন্তু আবিষ্কার হয়েছে আমাদের এই ভারতবর্ষ থেকে, এবং প্রাচীন ভারতীয় গণিতবিদ পিঙ্গালা তিনি কিন্তু শূন্য আবিষ্কারের মাধ্যমে প্রথম এবং বাইনারি সংখ্যা পদ্ধতি সম্বন্ধে কিন্তু একটি ধারণা প্রদর্শন করেছেন, এবং শূন্য আবিষ্কার কিন্তু সংখ্যা পদ্ধতিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি কিন্তু পৃথিবীর জন্য বয়ে এনেছিল। সুতরাং আমরা আরো যদি যাই, এরপরে পরবর্তীতে হচ্ছে গডফ্রেড, তিনি হচ্ছে আধুনিক যে বাইনারি পদ্ধতি নিয়ে আমরা আজকের পরে ক্লাস থেকে পড়বো, সেটি আমরা চলে এসেছি যে সংখ্যা পদ্ধতিতে দিয়ে যে শুধুমাত্র আমরা মানুষ হিসাব করব তা না, যন্ত্রপাতিকে পরিচালনা করার জন্য কিন্তু এখন যে সংখ্যা পদ্ধতি প্রচলিত রয়েছে, সে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ 0 এবং 1, এটি কিন্তু সবার আগে ব্যবহার করেন
গটফ্রেড লিবনিজ, এবং তিনি কিন্তু সবার আগে থিওরিটিক্যাল কনসেপ্ট কিন্তু আমাদেরকে প্রোভাইড করেন। এবং পরবর্তীতে হচ্ছে যে শুধুমাত্র এই থিওরিটিক্যাল 0 এবং 1 কে লজিক হিসেবে ব্যবহার করে জর্জ বুল নামে আমাদের একজন গণিতবিদ, ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান, তিনি কিন্তু 0 এবং 1 এটিকে সত্যি এবং মিথ্যা অর্থাৎ সংখ্যা পদ্ধতিকে লজিকের উপর ভিত্তি করে একটি অ্যালজেব্রাইক ভার্সন তৈরি করেন, যেটিকে কিন্তু এখন খুবই প্রচলিত বুলিয়ান অ্যালজেব্রা নামে পরিচিত। আমরা চলে যাচ্ছি তাহলে মোটামুটি বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করার পর কিন্তু এবং বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করার পর কিন্তু যে 0 এবং 1 দিয়ে যে সংখ্যা পদ্ধতি যেটি প্রচলিত, এইটির মাধ্যমে কিন্তু সমস্ত যন্ত্রের মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান করা সম্ভব হয়। অর্থাৎ সংখ্যা আমাদের গাণিতিক আমরা শুধুমাত্র বা আমরা নিজেরা হিসাব করছি তা না, আমরা যন্ত্রকেও কিন্তু ইনভলভ করতে পারছি এই বুলিয়ান অ্যালজেব্রা এবং এই লজিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে। অর্থাৎ 0 এবং 1 এবং সত্য ও মিথ্যা এই লজিকগুলো ব্যবহার করে কিন্তু আমরা কম্পিউটার অথবা যে কোনো যন্ত্রের মাধ্যমে অনেক যন্ত্রের মাধ্যমে ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে আমরা কিন্তু গাণিতিক সমস্যার সমাধান করার পদ্ধতি কিন্তু আমরা এখন প্রচলিত রয়েছে। আর একটু আমরা প্রায় শেষের দিকে রয়েছে আমাদের সুদীর্ঘ থিওরিটিক্যাল আলোচনায়। সেটা হচ্ছে এই যে এখানে দেখো কিছু গেট দেখানো হয়েছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে পড়ব। সেটা হচ্ছে কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম বুলিয়ান অ্যালজেব্রা, যেখানে কোনো সমস্যার সমাধান করা হয়, অর্থাৎ এখানে কিছু আমরা গেট পাই, এই গেটের মাধ্যমে কিন্তু বিভিন্ন যৌক্তিক সমাধান আমরা করতে পারি এবং এই লজিক গেট বলে এগুলাকে। লজিক গেটের মাধ্যমে কিন্তু শুধুমাত্র বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কিন্তু আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি এবং ইলেকট্রনিক মেশিনারিজের মাধ্যমে সংখ্যাগুলো যে আমরা যে কোনো ক্যালকুলেশনগুলো করতে পারি সেগুলোর জন্য কিন্তু এই লজিক গেটগুলো আমাদেরকে সহায়তা করে। এবং আসলে এই সংখ্যা পদ্ধতির ইতিহাস বলার কারণটাই হচ্ছে এটা যে এই লজিক গেট বা 0, 1 বা বাইনারি সংখ্যা পদ্ধতি বা কম্পিউটারকে দিয়ে কাজ করানো সবগুলো কিন্তু হুট করে চলে আসেনি। এটি কিন্তু একটি দীর্ঘ হাজার বছরের দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ায় কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে। এবং আমরা কিন্তু দেখতে পারলাম যে মানুষ কিভাবে 1, 2, 3, 4 ঠিক আঙ্গুলের মাধ্যমে গণনা থেকে শুরু করে দেয়ালে দাগ কেটে সংখ্যা তৈরি করার থেকে শুরু করে কিভাবে এখন মানুষ যন্ত্রপাতির মাধ্যমে সংখ্যা পদ্ধতি পরিচালনা করছে এবং যাবতীয় জটিল কার্যাবলী সম্পাদন করছে। আচ্ছা, আমরা মোটামুটি তাহলে সংখ্যা পদ্ধতি ইতিহাস সম্বন্ধে একটি ধারণা নিলাম। এবার আমরা মোটামুটি থিওরিটিক্যালে চলে যাই যে সংখ্যা পদ্ধতি তাহলে আমরা যদি বলি যে একটা সংখ্যা পদ্ধতির সংজ্ঞা কিভাবে আমরা তৈরি করব, আমরা কয়েকভাবে সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটি আলোচনা করব। প্রথমে যেভাবে আমরা দেখছি সেটি হচ্ছে আমরা বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা ডিজিট, এখানে বলি যে ডিজিট কি? ডিজিট হচ্ছে এমন একটি চিহ্ন যেটি হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতিতে কাজে লাগে। আমরা হায়ারোগ্লিফিক্সে যেমন বিভিন্ন চিত্র, ডিজিট আসলে একটি অঙ্ককে প্রদর্শন করার জন্য একটি চিত্র। যেমন আমরা 1 লিখি বাংলা বা ইংলিশে 1 লিখি, যেটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের একটি এক লেখা যে ছবিটি, এটি যে সংখ্যা যে 1, এটি কিন্তু একটা ডিজিট এবং এটি কিন্তু আমাদের মধ্যে ইনফ্লুয়েন্সড হয়ে আছে যে আমরা জানি যে 1 লিখলে সেটির মান কত হবে। তাহলে এইটিও কিন্তু এই ডিজিটটাও কিন্তু একটি সাংকেতিক চিহ্ন। তাহলে বিভিন্ন সাংকেতিক চিহ্ন সেই অথবা মৌলিক চিহ্ন অথবা অঙ্ক, তিনটে আসলে একই জিনিস, এগুলো ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতি হচ্ছে নাম্বার সিস্টেম। তাহলে নাম্বার সিস্টেমের মাধ্যমে আমরা গণনা করতে পারি এবং এগুলো প্রকাশ করতে পারি। তাহলে সংখ্যা পদ্ধতির মধ্যে একটু আমরা কোন বিশেষ জিনিসগুলা পাই, সংখ্যা পদ্ধতিতে যে বিশেষ বিষয়গুলা পাই সেগুলো হচ্ছে প্রথমে একটি নির্দিষ্ট প্রতীকের মাধ্যমে প্রকাশ করার জন্য নিয়মাবলী। মানে একটি সংখ্যা পদ্ধতি আমরা একটি প্রতীকের মাধ্যমে আমরা প্রকাশ
এক একটি সংখ্যাকে এক একটি প্রতীকের মাধ্যমে যে প্রকাশ করব সেটি কিন্তু সুনির্দিষ্ট নিয়মে করতে হবে। আমরা যে হাজার বছরের ইতিহাস দেখেছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে যেই সংখ্যা পদ্ধতি প্রচলিত হোক না কেন প্রত্যেকটি সংখ্যা পদ্ধতি কিন্তু নির্দিষ্ট একটি নিয়মে পরিচালিত হয়ে আসছে। সুতরাং সংখ্যা পদ্ধতিতে শুধু আমার চিহ্নগুলো থাকলেই জানলেই চলবে না, এগুলো কিন্তু সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে প্রকাশ করা জানতে হবে। এরপরে কি হচ্ছে, শুধুমাত্র আমরা সংখ্যাগুলো প্রকাশ করা জানলেই চলবে না, এই সংখ্যাগুলোকে পারস্পরিক বিভিন্ন অপারেশনাল কাজে কিন্তু ব্যবহার করা আমাদের জানতে হবে, সেটিরও কিন্তু কিছু নিয়ম আছে। পারস্পরিক কাজ মানে কখনো কখনো আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডিউলার যাই বের করি না কেন এগুলো নির্ণয় করার জন্য কিন্তু একটি নির্দিষ্ট নিয়মাবলী আমাদের থাকতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এই সংখ্যাগুলো যে সবসময় একটি পূর্ণ সংখ্যা যে থাকবে তা না, আমরা ভগ্নাংশ সংখ্যা নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব, আমরা কিন্তু ঋণাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করব, আমরা কিন্তু পজিটিভ সংখ্যাগুলোও কিন্তু আমাদের কনসিডারেশন করতে হবে। তাহলে সংখ্যা পদ্ধতিতে যে মূল বিষয়গুলো পেলাম, আমাদের প্রথমে হচ্ছে যে আমাদের সংখ্যা পদ্ধতিতে আন্ডারে নির্দিষ্ট প্রতীক লাগবে প্রত্যেকটা সংখ্যার জন্য, এগুলোকে অপারেশনাল কাজ করানোর জন্য নিয়ম লাগবে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই বলি না কেন। এবং শুধুমাত্র পূর্ণ সংখ্যা না, আমাদের ভগ্নাংশ হতে পারে, ধনাত্মক সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে, এগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের প্রকাশ করার জন্য কিন্তু নিয়ম থাকতে হবে। সুতরাং সংখ্যা পদ্ধতি বলতে যে শুধুমাত্র অঙ্ক বা চিহ্ন বা ছবিকেই বোঝায় না, নিয়মগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির সাফল্য নির্ভর করে কিন্তু। এবার হচ্ছে সংখ্যা পদ্ধতিতে আমরা যেই টার্মিনোলজিগুলো ব্যবহার করব বেশিরভাগই তোমাদের জানা, সেই টার্মিনোলজিগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। সেটি হচ্ছে যে প্রথমেই যেটি বলছি ডিজিট বা অঙ্ক। আর আমরা বলেছিলাম ডিজিট বা অঙ্ক হচ্ছে যে চিহ্ন বা প্রতীক প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির যে ক্ষুদ্রতম চিহ্ন বা প্রতীক আমরা প্রত্যেকটি ব্যবহার করি, সেই প্রত্যেকটা ডিসক্রিট সিম্বলই হচ্ছে ডিজিট। আমরা কখনো কখনো বাইনারি সংখ্যা প্রকাশ করে 0, 1 ব্যবহার করি, আমাদের রোল নাম্বার ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করি, বাজার করার কাজের জন্য আমরা বিভিন্ন রকমের সংখ্যা ব্যবহার করি, এবং একটি সংখ্যায় যে চিহ্নগুলা আমাদের মান প্রদর্শন করে সেগুলি হচ্ছে এক একটি অঙ্ক। আমরা একটি এক্সাম্পলে চলে যাই। ধরে নাও আমরা 5 অঙ্কের একটি সংখ্যা, 5 ডিজিটের একটি সংখ্যা, আমাদের যে কনসেপ্টটি নিয়ে বলছি আসলে এই কনসেপ্টটি সবাই জানো, তারপরে একটু নতুন করে মনে করিয়ে দেয়া যে ৬২,৩৪৫। আমি যদি এটি বলি ৬২,৩৪৫, তার মানে ৬২,৬২,৩,৪,৫ 5টি আলাদা আলাদা অঙ্ক নিয়ে কিন্তু এটি তৈরি হয়েছে। এবং আমরা কিন্তু নিচে যে সংখ্যাটি আছে এখানে দেখো কয়টি অঙ্ক আছে, 5, 3, 9, 1, 7, 3, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি অঙ্ক নিয়ে কিন্তু গঠিত হয়েছে। এখানে রিপিটেশনও হতে পারে, এখানে ভিন্ন ভিন্ন সংখ্যা বসতে পারে, কিন্তু যেটা হচ্ছে যে এই যে 7টি আলাদা আলাদা চিহ্ন আমরা ব্যবহার করেছি, এই 7টি আলাদা আলাদা চিহ্নের জন্য আমরা বলতে পারি 7টি অঙ্ক আমরা ব্যবহার করেছি। এখানে কয়টা ডিজিট ব্যবহার করেছে? 7টি। এখানে কয়টা ডিজিট ব্যবহার করা হয়েছে? এখানে ব্যবহার করেছে 1, 2, 3, 4, 5টি ডিজিট ব্যবহার করা হয়েছে। তাহলে সংখ্যা তৈরির মধ্যে প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র যে ডিজিটগুলো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রতীকগুলো ব্যবহার করি সেগুলোকে বলি আমরা এক একটি ডিজিট। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। সংখ্যা পদ্ধতির ভিত্তি, এই কনসেপ্টটি একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমাদের যে প্রচলিত, আমরা ছোটবেলা থেকে সে সংখ্যা পদ্ধতি জেনে এসেছি, সেখানে কি হচ্ছে তোমরা একটু খুব সূক্ষ্মভাবে সাধারণভাবে চিন্তা করতে পারো। সেটা হচ্ছে যে আমরা আমাদের যে কোনো সংখ্যা, সেটা গণনার কাজেই হোক, হিসাব করার কাজেই হোক, প্রকাশ করার কাজেই হোক, আমরা কিন্তু মাত্র 10টা ছবি ব্যবহার করি। এই 10টা ছবি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মাত্র 10টা চিহ্ন ব্যবহার করে কিন্তু আমরা বিলিয়ন বিলিয়ন হিসাব করতে পারি। ঠিক আছে, তাহলে এই যে আমরা মাত্র 10টা আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করে যে পুরো সংখ্যা পদ্ধতির সমস্ত ক্যালকুলেশন করতে পারছি, এই 10টা
চিহ্নকে বলে এই 10টা প্রতীককে একসাথে বলি আমরা আমাদের যে প্রচলিত যে সংখ্যা পদ্ধতি সেটির ভিত্তি। অর্থাৎ তোমরা ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে দশমিক। এই দশমিকের 10 নামটি কিন্তু এসেছে এই 10টি অঙ্ক থেকে। তাহলে কি হচ্ছে, সংখ্যা পদ্ধতিতে যেই কয়টা অঙ্ক ব্যবহার করা হয়, যেই কয়টা মৌলিক ডিজিট ব্যবহার করা হয়, সেই সংখ্যাটাকে বলে সংখ্যা পদ্ধতির ভিত্তি। আমরা যেহেতু এখনো পর্যন্ত ধরে নিচ্ছি যে আমরা শুধুমাত্র দশমিক সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত, সেহেতু আমরা বুঝে যাচ্ছি যে আমরা যে ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আসছি সেটির ভিত্তি হচ্ছে 10। এবং আমরা এটি নিয়ে একটু কিছুক্ষণ পরে আলোচনা করব, আমি এটি নিয়ে এখন আলোচনা করছি না। তাহলে আরেকটি টার্মিনোলজি জেনে যাই, সেটা হচ্ছে বিট। আমরা আজকে অল্প কিছুক্ষণের পরে আমরা বাইনারি নামের একটি সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত হব। এবং বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টা মাত্র অঙ্ক ব্যবহার করা হয়। আমাদের প্রচলিত সংখ্যায় যেমন 10টি অঙ্ক প্রচলিত হচ্ছে, বাইনারি অঙ্কে কিন্তু 2টা অঙ্ক প্রচলিত থাকবে। এই 2টা অঙ্ককে কি আমরা বলি, প্রত্যেকটা অঙ্কের আলাদা আলাদা অঙ্ককে আমরা আলাদা করে বলি বিট। বিট কোত্থেকে আসছে? বাইনারি ডিজিট, বাইনারি BIRDIGIT, এতটুকু পর্যন্ত আমরা কিন্তু পেয়ে যাচ্ছি বিট শব্দটি। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। আর বাইট নামের একটি টার্মিনোলজি, আমি একটু একেবারেই সংক্ষেপে যাব, কারণ এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরো ডিটেলস কথা বলবো। সুতরাং এখনই যে সব বুঝে যাবে সেটি না। বিট হচ্ছে, আমরা বিট জেনেছি, এই 8টা বিট মিলে আমরা বলি এক একটা বাইট। ঠিক আছে, 8টা বিট যখন আমরা একত্রিত করে কোনো কিছু প্রকাশ করি, সেই 8টা বিট মিলে আমরা তৈরি করি এক একটি বাইট। আর আরেকটি টার্মিনোলজি হচ্ছে, সেটা হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, এক একটা বাইটকে বলে এক একটা ক্যারেক্টার। অর্থাৎ 8 বিট মিলে এক বাইট, এই এক বাইট হচ্ছে, এক বাইটকে একটা ক্যারেক্টার বলি। 16 বিটসকে আমরা 2 ক্যারেক্টার বলতে পারি। আমরা মোটামুটি নামগুলো পেয়ে গিয়েছি। আর কয়েকটি চলে যাই, সেটা হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মানটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে যে সংখ্যা পদ্ধতি পড়েছি, আমরা জেনেছি যে মাত্র 10টি অঙ্ক আছে আমাদের সংখ্যায়। এখন এই 10টি অঙ্কে কোথায় কোন অঙ্কটি ব্যবহার করছি, কোন পজিশনে অঙ্কটি ব্যবহার করছি, সেটির উপর নির্ভর করে কিন্তু আমাদের স্থানীয় মান। এখন আমাদের যে এক্সাম্পলটিতে রয়েছে সেখানে দেখো যে ব্লু কালারের যে লাইনটি 1 2 3, এটি কিন্তু একটি 10 ভিত্তিক আমাদের যে প্রচলিত সংখ্যা পদ্ধতি সেটি। এখানে কোনটির মান বেশি? আমরা জানি যে 3 এর মান কিন্তু সবচেয়ে বেশি, 2 এর মান কিন্তু তার থেকে কম, 1 এর মান তার থেকে কম। কিন্তু যদি আমরা 123 এটি যদি আমরা বিশ্লেষণ করি, আমরা কিন্তু পাই যে এটি নির্ভর করছে যে এই 1 2 3 কোথায় অবস্থান করছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 3 যেটি অবস্থান করছে সেটি কিন্তু এককের ঘরে অবস্থান করছে, এটির মান কিন্তু সবচেয়ে কম। 2 দশকের মানে অবস্থান করছে, এবং 1 এর মান সবচেয়ে বেশি হলো 1 এর মানটি কিন্তু শতকের ঘরে অবস্থান করছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে 1 যেখানে আছে সেটির মান কিন্তু, যে আমরা 10 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি, যে রেড কালারের যে আমরা ছোটবেলা থেকে এই ক্যালকুলেশনটা করে আসছি, এটি বিশ্লেষণ আমি যাচ্ছি না। কিন্তু আমরা যদি দেখি 1 হচ্ছে শতকের ঘরে, তার মানে 1 কে 100 দিয়ে গুণ হবে, 2 কে 10 দিয়ে গুণ হবে, 3 কে 0 দিয়ে গুণ হবে, তাহলে 3 কে 1 দিয়ে গুণ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 into 100, 2 into 10, 3 into 1, তার মানে 3 এর মান সবচেয়ে বড় হলো, 3 এর মান সবচেয়ে বড় হলো, 3 এর স্থানীয়ভাবে 3 এককের ঘরে বসেছে বলেই এর মান কিন্তু তুলনামূলক কম হবে। 2 এর মান কিন্তু 3 এর থেকে বেশি হবে, কেননা ও দশকের ঘরে বসেছে। 1 এর মান 2 এবং 3 এই দুটির থেকে কম হলেও 1 যেহেতু শতকের ঘরে বসে গিয়েছে, এইটি কিন্তু সবচেয়ে বেশি মান গ্রহণ করতে পারবে। অর্থাৎ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি যে এখান থেকে আসবে 100, 1 থেকে 2 থেকে আসবে 20, 3 থেকে আসবে 3, তিনটি যোগ করে কিন্তু আমরা 123 যে সংখ্যাটি সেটি কিন্তু পাচ্ছি। সুতরাং আমরা বুঝতে পারছি যে অঙ্কগুলোর মান কোনটি বেশি বা কোনটি কম, এটি কিন্তু যে শুধুমাত্র অঙ্কগুলোর নিজস্ব মানের উপরই যে নির্ভর করছে তা না,
অঙ্কগুলো কোথায় সে অবস্থান করছে সেটির উপরেও কিন্তু নির্ভর করছে। তাহলে যে কোনো সংখ্যার গঠন এভাবে এটার তার ভিত্তির উপর নির্ভর করে কিন্তু সেটি তৈরি হয়। আমরা মোটামুটি সংখ্যা পদ্ধতির প্রকারভেদে চলে আসি। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ যদি আমরা বলি, যে আমরা প্রথমেই যেভাবে আসবো সেটা হচ্ছে পজিশনাল নাম্বারিং সিস্টেম এন্ড নন পজিশনাল নাম্বারিং সিস্টেম। আমরা কিছুক্ষণ আগে যেটি স্থানীয় মান দিয়ে যে উদাহরণটি নিয়ে কাজ করেছি, তোমরা বুঝে গিয়েছো যে এটি মোটামুটি একটি পজিশনাল নাম্বার সিস্টেমের উদাহরণ। অর্থাৎ অঙ্কগুলো কোন পজিশনে আছে সেটির উপর নির্ভর করে কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি তৈরি হচ্ছে। আমরা একটি একটি করে আসি। পজিশনাল নাম্বার সিস্টেম আমরা কিছুক্ষণ আগে যে আলোচনা করছি, আমার মনে হয় ওই আলোচনাটা যদি বুঝে যাও তোমাদের জন্য বুঝতে খুবই সহজ হবে। যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য মৌলিক চিহ্ন বা বেস বা ভিত্তি এটা স্থানীয় মান, আমাদের দুটি এক্সাম্পল আছে। একটি হচ্ছে 329, 923। খুবই স্বাভাবিকভাবে আমরা বুঝতে পেরেছি যে এখানে 9 এককের ঘরে আছে বলেই 9 এর মান যত বেশি হবে 2 এর মান কিন্তু তার থেকে বেশি হবে, 3 এর মান সবচেয়ে বেশি হবে। এটা হচ্ছে কোন অঙ্কটি কোন পজিশনে আছে সেটির উপর নির্ভর করে কিন্তু এটি গঠিত হয়েছে। ঠিক একইভাবে 923 এটি সবচেয়ে বেশি মান গ্রহণ করতে পারবে 9, বিকজ ও হচ্ছে সবচেয়ে মোস্ট সিগনিফিক্যান্ট পজিশনে আছে, এবং 3 এর মান কিন্তু সবচেয়ে কম হবে, 2 এর মান কিন্তু 9 এবং 3 এই দুটির মাঝামাঝি হবে, বিকজ এটি কোন পজিশনে বসেছে সেটির উপরেও কিন্তু নির্ভর করছে। সুতরাং এভাবে যে সংখ্যা পদ্ধতিগুলো তৈরি করা হয়েছে সেগুলোকে বলি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? আমরা মোটামুটি ছোটবেলা থেকে পজিশনাল সংখ্যা পদ্ধতির সাথেই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যেগুলো ছিল সেগুলো একটু যদি বলি, আমরা কিন্তু ওগুলোর সাথে পরিচিত না, তারপরে যদি বলি যে এখানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কিন্তু কোথায় কোন অঙ্ক বসে আছে এটির উপর কিন্তু নির্ভর করছে না। এটি কোনো ভিত্তি বা স্থানীয় মান কিন্তু নেই। আমরা একদম ক্লাসের শুরুতে হায়ারোগ্লিফিক্স নিয়ে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছিলাম। আমরা দেখেছি যে হায়ারোগ্লিফিক্স পদ্ধতিতে কিন্তু প্রত্যেকটা সংখ্যার জন্য এটি কিন্তু কোনো প্রত্যেকটা সংখ্যার জন্য একটি আলাদা আলাদা করে ছবি ছিল। এখানে যেমন আমরা মাত্র 10টি ডিজিট ব্যবহার করে 10 তৈরি করতে পেরেছি, 11 তৈরি করতে পারছি, কিন্তু হায়ারোগ্লিফিক্সে কিন্তু প্রত্যেকটি সংখ্যার জন্য একটি একটি ভিন্ন ভিন্ন ছবি ছিল। এবং এই সংখ্যা পদ্ধতিকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এখানে যে চিহ্নটি আছে, যে চিত্রটি আছে, যে ডিজিটটি আছে, এটি কিন্তু কোথায় বসছে সেটির উপর নির্ভর না, এটি যেখানে ওই জায়গাটাই কিন্তু সে লাভ করবে। যেমন আমরা এই এক্সাম্পলে মোটামুটি দেখি, যেমন অবশ্যই হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি অত্যন্ত জটিল এবং আমাদের জন্য বোধগম্য, খুব কঠিন, মানে খুব সহজ হবে না, তারপরে মোটামুটি ভাবে তোমাদের একটু ধারণা দিয়ে দিই। যেমন হায়ারোগ্লিফিক্সে 1 এর মান এটি, 10 এর মান চিহ্ন এটি, 1000 এর চিহ্ন এটি। খেয়াল করে দেখো, আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা আমরা যে সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত, এখানে কিন্তু আমরা মাত্র 10টি ডিজিট ব্যবহার করে কিন্তু সবগুলো যে কোনো বিলিয়ন বিলিয়ন সংখ্যাকে প্রকাশ করতে পারি। কিন্তু যদি আমরা হায়ারোগ্লিফিক্স এর মাধ্যমে তারা প্রকাশ করত, তারা কিন্তু প্রত্যেকটি সংখ্যার জন্য আলাদা আলাদা করে চিত্র ব্যবহার করছে এবং একটির সাথে কিন্তু আরেকটি রিলেটেড না। অর্থাৎ 1 এর জন্য এই চিহ্নটি, 10 এর জন্য এই চিহ্নটি, 100 এর জন্য এই চিহ্নটি, 1000 এর জন্য এই চিহ্নটি। এইভাবে আমার ধারণা বিলিয়ন বিলিয়ন সংখ্যা যদি তারা কাউন্ট করতে পারতো, তাদের বিলিয়ন বিলিয়ন ডিফারেন্ট চিহ্ন ব্যবহার করতে হতো। এবং এই চিহ্নটি আসলে এই 1টি যেখানেই বসুক না কেন সবসময় এটির মান 1। এই যে 10,000 এর জন্য যে চিত্রটি তারা ব্যবহার করতো, যেখানেই বসুক না কেন সেটি সবসময় 10,000-এই প্রকাশ করবে। এটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটি বেশ উদাহরণ, এবং এটিকে এড়িয়ে যাওয়ার একেবারেই উপায় নেই, কেননা একসময় নিশ্চয়ই এভাবে কাজ করা হতো। আচ্ছা, মোটামুটি ভাবে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি, আধুনিক যুগে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়েই আমরা কাজ করি, এবং আমরা আগামী কয়েকদিন যা পড়বো আমরা মূল জায়গাটি চলে এসেছি। আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির মূল প্রকারগুলো নিয়ে আজকে আলোচনা করব, এবং
প্রথমে আমরা পেয়ে যাচ্ছি যে আমরা ছোটবেলা থেকে যেটি পরিচিত, আমাদের সাথে যেটি বেশি আছে সেটি হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা জানি যে দশমিক সংখ্যা পদ্ধতি, এটা আমরা আগে থেকে জানি যে আমাদের এটির বেস বা ভিত্তি হচ্ছে 10। কেননা আমরা কিছুক্ষণ আগে বেস বলতে কি বুঝেছি, কোন সংখ্যা পদ্ধতিতে যেই কয়টা চিহ্ন, প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সেই সংখ্যা, মানে সেই সংখ্যাটাকেই বলে ওই সংখ্যার বেস। দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক ব্যবহার করছি? 10টা অঙ্ক আমরা ব্যবহার করছি, 10টা মৌলিক চিহ্ন ব্যবহার করছি। এজন্য দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে 10। আমরা মোটামুটি ভাবে একটু দেখি, দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। আমরা সবচেয়ে জানাটা দিয়ে, মানে আমরা যেহেতু এটা জানি সেটি দিয়ে শুরু করছি। তাহলে এটা অঙ্কগুলো কি আছে? 0 1 2 3 4 5 6 7 8 9। চিন্তা করে দেখো, মাত্র 10টা মাত্র চিহ্ন, এই 10টা চিহ্ন দিয়ে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন সংখ্যা কিন্তু আমরা প্রকাশ করতে পারি। তাহলে 9 এর পরের মানটি কত হবে? আমরা জানি 9 এর পরের মানটি চলে আসবে এখানে 1, পরে 0, 10। 10 এর পরে কত আসবে? এভাবে 11 12 13 14 15 16 17 18 19, এরপর 20। যেহেতু আমরা এটি খুব ভালো মতো জানি, এটি নিয়ে খুব বেশি বিশ্লেষণ করছি না, তো মোটামুটি ভাবে এই আমাদের মানুষের জন্য প্রচলিত সংখ্যা পদ্ধতি হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এবং আমাদের জন্য অত্যন্ত সুবিধাজনক এই সংখ্যা পদ্ধতি। এবং এভাবে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে পরে যে 3টি ধাপ আছে, সেই পরে যে 3টি প্রকারই কিন্তু যন্ত্রকে রূপান্তর করার জন্য। আমি মাঝে মাঝে মজা করে বলি যে আসলে সংখ্যা পদ্ধতি মূলত 2 প্রকার, একটা হচ্ছে মানুষের সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে যন্ত্রের সংখ্যা পদ্ধতি। তো মানুষের সংখ্যা পদ্ধতি অর্থাৎ আমাদের জন্য জানা যে সংখ্যা পদ্ধতি, সেটি আমরা ছোটবেলা থেকে জানি, সেটি আমরা পেয়ে গেছি। বাকি যে 3টিকে আমরা সংখ্যা পদ্ধতি পাবো, সেই 3টি আসলে যন্ত্রকে নিয়ন্ত্রণ করার জন্য সংখ্যা পদ্ধতি তৈরি করা হয়েছে। দ্বিতীয়তে চলে যাই, দ্বিতীয়ত হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টা অঙ্ক ব্যবহার করি, মাত্র দুইটা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। বাইনারি শব্দটি মনে রেখো, বাইনারি আমরা বাইসাইকেল শব্দটির সাথে পরিচিত। বাইসাইকেলের 2টা চাকা যেমন থাকে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিন্তু মাত্র 2টা অঙ্ক থাকে। আমি আবারও বলছি, বাইসাইকেলে 2টা চাকা থাকে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টা অঙ্ক আছে, মাত্র 2টা অঙ্ক, 0 1। 2টা ছবি দিয়েই সমস্ত বাইনারি পদ্ধতির সমস্ত ক্যালকুলেশন আমরা করতে পারি। তাহলে কি হচ্ছে, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তিগত আমরা জানি, ভিত্তি মানে হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে যেই কয়টা প্রতীক, যেই কয়টা অঙ্ক ব্যবহার করা হয়, সেই সংখ্যাকে বলে ভিত্তি। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি তার মানে হচ্ছে 2। এখানে 2টা অঙ্ক মাত্র ব্যবহার করা হয়, 0 1, এবং এই যে গ্রিন কালারের যে 2টি চলে আসছে 0 1, এই 0 1 দিয়ে কিন্তু সমস্ত ক্যালকুলেশন করা সম্ভব, সমস্ত প্রকার যোগ বিয়োগ অঙ্ক প্রকাশ সমস্ত কিছু করা সম্ভব। এবং আমরা পরবর্তীতে আমরা দেখবো যে আমাদের জানা সংখ্যাগুলো, মানুষের জানা সংখ্যাগুলো কিন্তু বাইনারিতে 0 এবং 1 দিয়েই প্রকাশ করে ফেলতে পারবো। এবং আবারও বলছি যে মানুষকে কন্ট্রোল করার জন্য, আমাদের মানুষের মাথায় দিয়ে কাজ করার জন্য, মানুষের প্রয়োজনীয় কাজগুলো করার জন্য কিন্তু ডেসিমেল সংখ্যা পদ্ধতি কিন্তু যথেষ্ট ছিল। আমরা কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতি বাকিগুলো যেটা করছি সেটা হচ্ছে যন্ত্রকে নিয়ন্ত্রণ করার জন্য। এবং আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি এবং বাকি 3টে দিয়ে যন্ত্রকে নিয়ন্ত্রণ করব, আমরা আস্তে আস্তে সবই জানবো। আমরা তৃতীয় পদ্ধতিতে চলে যাই। তৃতীয় পদ্ধতির নাম হচ্ছে অক্টেল। অক্টেলে এরকম অক্টেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। শুরুতেই যদি এইটি বলি, তাহলে কয়টা অঙ্ক ব্যবহার করা হয় অক্টেল সংখ্যায়? তোমরা, আমার মনে হয় এতক্ষণে আলোচনা থেকে তোমরা বুঝে গিয়েছো যে আমরা যখনই ভিত্তি শব্দটি ব্যবহার করি, ভিত্তি মানে যেই কয়টা চিহ্ন ব্যবহার করা হয়, মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, অক্টেল সংখ্যা পদ্ধতিতে 8টা এরকম মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়। কয়টা? 8টা। সেই 8টাই কিন্তু আমাদের খুবই পরিচিত। আমরা চলে যাই, অক্টেলের বেস হচ্ছে 8, এবং অক্টেলের যে ডিজিট গুলো ব্যবহার করি আমাদের খুবই পরিচিত ডিজিট 0, যেটা আমরা ডেসিমেলে ব্যবহার করি 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা
বাকি যে দুইটা আছে সেটি কিন্তু অক্টেলের অঙ্ক না। আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যে বাকি দুটো 8 এবং 9 ব্যবহার করি সেটি কিন্তু অক্টেল সংখ্যা পদ্ধতিতে কিন্তু ওই দুটি অঙ্ক অক্টেলের সাথে যায় না। অর্থাৎ অক্টেলের যে 8টি অঙ্ক আছে 0 থেকে 7, এই 8টি অঙ্ক দিয়েই অক্টেলের সমস্ত প্রকার সংখ্যা প্রকাশ করা হয়, সমস্ত ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো প্রয়োজন হচ্ছে। অক্টেল সংখ্যা পদ্ধতিতে কিন্তু শুধুমাত্র এই 8টি অঙ্ক দিয়েই বা 8টি ডিজিট দিয়েই কিন্তু সেগুলো প্রকাশ করা হয়। তাহলে আমরা পেয়ে গেছি অক্টেল মানে 8, অক্টেল মানে 8 আমরা জানি, সে অক্টা 8, সেখান থেকে অক্টেলের বেজ হচ্ছে ভিত্তি হচ্ছে 8 এবং অক্টেলের অঙ্ক হচ্ছে 8। অঙ্কগুলো আবারও মনে করে দিচ্ছি, আমাদের প্রতি ক্ষেত্রে কিন্তু শুরু হচ্ছে 0 থেকে, 0 1 2 3 4 5 6 7, অবশ্যই 8 এবং 9, 8 এবং 9 এই দুইটা কিন্তু অক্টেল সংখ্যা পদ্ধতির কোনো প্রচলিত অঙ্ক নয়। বাকি যেটি আছে, আচ্ছা এখানে আবারও বলে রাখছি যে অক্টেল সংখ্যা পদ্ধতিও কিন্তু মূলত যন্ত্রকে নিয়ন্ত্রণ করার জন্য। যে 4টি সংখ্যা পজিশনাল সংখ্যা পদ্ধতির কথা বলবো, ডেসিমেল ছাড়া মনে রাখবা শুধুমাত্র ডেসিমেল বা দশমিক কিন্তু মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং বাকি 3টি সংখ্যা পদ্ধতি কিন্তু যন্ত্রকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। এরপরে চলে আসি আমরা সর্বশেষ পজিশনাল সংখ্যা পদ্ধতি যেটি আমরা পড়ব, সেটি হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল, তোমরা নামটি একটু মনে রাখো। হেক্সা হচ্ছে 6, ডেসিমেল হচ্ছে 10। হেক্সাডেসিমেল 6 + 10 16। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যার পদ্ধতির ম্যাজিক্যাল ফিগার হচ্ছে, ম্যাজিক্যাল নাম্বার হচ্ছে 16। এই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16। পদ্ধতিতে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? 16টা। 16টা অঙ্ককে আমাদের পরিচিত, হ্যাঁ 16টা অঙ্কের সাথে কিছু কিছু আমরা বেশিরভাগই আমাদের সাথে প্রচলিত, এবং ডেসিমেলে যেরকম আমরা ব্যবহার করি ঠিক সেরকম ভাবে হেক্সাডেসিমেলেও কিন্তু আমরা কিছু কিছু অঙ্ক কিন্তু আমাদের কাছে খুবই পরিচিত। ঠিক একেবারে বলছি যে সবগুলো সংখ্যা পদ্ধতি কিন্তু ডেসিমেল অঙ্কগুলো থেকেই কিন্তু বেশিরভাগ নেয়। তাহলে কি কি আমরা ডেসিমেল অঙ্ক থেকে নিয়েছি? 0 ডেফিনেটলি, 1 2 3 4 5 6 7 8 9। কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যে 10টি অঙ্ক আমরা ব্যবহার করি সবগুলোই আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করব। প্রশ্ন হচ্ছে যে বাকি তো আরো কয়টি? হেক্সাডেসিমেলের স্যার বলেছিলেন যে বেস হচ্ছে 16, 16টা অঙ্ক থাকার কথা, বাকি 6টা কোত্থেকে আসবে? হ্যাঁ, বাকি 6টা আমরা দেখি কিভাবে আমরা তৈরি করতে পারি। তাহলে আমরা মোটামুটি 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে যদি আমরা 9 এর পর কত আসে? ডেসিমেলের 10 আসে, কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা 10 কে 10 লিখি না, 10 কে লিখি a, 10 কে লিখি a। সো 10 এর যখন মান চলে আসবে, যখন আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করব, 9 এর পরে আমরা লিখব a। আমরা 9 এর পর 10 লিখব না, কিন্তু এটির হতে পারে এটির ডেসিমেল বা আমাদের প্রচলিত মানে সেই a এর অর্থ 10 হতে পারে, কিন্তু আমরা কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 9 এর পরের সংখ্যাটি চলে আসবে a। ঠিক একই ভাবে 11 কে 11 লিখব না, 11 কে লিখব b। একই ধারাবাহিকতায় 12 কে লিখব c। 13 যদি চলে আসে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে, এটিকে যদি আমরা হেক্সাডেসিমেলে ব্যবহার করি, 13 কে লিখব d, 14 কে e, একই সাথে 15 কে f। তাহলে আমরা মোটামুটি ভাবে পেয়ে গেছি। তাহলে কটা পাচ্ছি আসো দেখি আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কিন্তু আমরা এই 16টা চিহ্ন পেয়ে গিয়েছি, অর্থাৎ 16টা অঙ্ক পেয়ে গিয়েছি। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমাদের বেস হচ্ছে 16 এবং অঙ্ক হচ্ছে এরকম, আমরা 16টা মৌলিক চিহ্ন ব্যবহার করব। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আমরা যদিও এখানে 10 15 সমতুল্য মান দিয়ে লিখেছি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কিন্তু আমরা অবশ্যই 10 লিখব না। 10 মানা হ্যাঁ
9 এর পর লিখবো এ, এর পরের সংখ্যা বি, বি এর পরের সংখ্যা সি, সি এর পরের সংখ্যা ডি, ডি এর পরের সংখ্যা ই, ই এর পরের সংখ্যা এফ। মোটামুটি ভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কিন্তু আমরা এভাবে লিখবো। আমরা মোটামুটি আজকে মোটামুটি সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্বন্ধে পড়েছি। আমরা বিভিন্ন রকমের সংখ্যা পদ্ধতি কিভাবে তৈরি হয় সেটি শিখেছি, এবং সবার শেষে আমরা যেটি করেছি সেটা হচ্ছে যে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা এবং পজিশনাল সংখ্যা পদ্ধতির যে 4 ধরনের প্রকার সেটি জেনেছি। তাহলে আমার মনে হয় যে এই ক্লাসটি তোমরা অবশ্যই শেয়ার করবে। এই ক্লাসটি আমি আবারও বলছি, ক্লাসে প্রথমে যেটি বলেছিলাম সেটি হচ্ছে যে ক্লাসটি কিন্তু তৈরি করা হয়েছে মোটামুটি তোমরা সবাই কিন্তু এই ক্লাসটি থেকে উপকৃত হবে। যারা ফার্স্ট ইয়ারে আছো আমাদের কলেজে, যারা সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেওয়ার জন্য ওয়েট করছো, তারা অবশ্যই এই ক্লাসটি ফলো করবে। একই সাথে যারা ভর্তি ইচ্ছু তোমাদের ছোট ভাই বোন আছে তাদের জন্য কিন্তু তোমরা এই ক্লাসটি শেয়ার করতে পারো, বিকজ করোনা প্যান্ডেমিকের এই সময় কিন্তু তারাও বাড়িতে বসে আছে, তারাও যাতে সময়টি কাজে লাগাতে পারে, কেননা কিছুদিন পর এই সংখ্যা পদ্ধতি নিয়েই কিন্তু তাদের পড়তে হবে। এবং একই সাথে যারা পরীক্ষার্থী আছো তারাও যদি ক্লাসটি থেকে, আমরা জানি যে তারা প্রায় তাদের প্রিপারেশনের শেষ পর্যায়ে আছে, তারপরেও যদি খুঁটিনাটি তাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আমার মনে হয় তোমরা আরো ক্লিয়ার হয়ে নিতে পারবে। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ক্লাসটি নিয়ে, তোমাদের কোনো চাওয়া থাকে ক্লাসগুলো নিয়ে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবং তোমাদের জন্য যেই শব্দ লাইনটি বলে আমরা ক্লাস শেষ করি সেটা হচ্ছে স্টে হোম স্টে সেফ। তোমরা বাড়িতে বসে তোমাদের ক্লাসগুলোর সমস্ত ক্লাস সম্পাদন করো, এবং আমি আশা করব যে তোমরা ইনশাল্লাহ বাড়িতে বসে তোমাদের সমস্ত ক্লাসই কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের জন্য কিন্তু আমাদের কলেজ থেকে, কলেজ প্রশাসন এবং যত স্যাররা আছেন তোমাদের জন্য কিন্তু অনেক ভালো ভালো ক্লাস তৈরি করছেন, এবং আমি আশা করব যে তোমরা ক্লাসগুলো উপকার পাবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি আমি বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা কিন্তু ক্লাসগুলো ধারাবাহিকভাবে ফলো করবে। তোমরা কিন্তু এভাবে মনে করো না যে কোনো একদিন তোমরা এই ক্লাসগুলো সবগুলো দেখে নেবে, সেটি কিন্তু তোমাদের জন্য খুব কঠিন হবে। এবং যেটা হচ্ছে যে প্রতিটি ক্লাসে বলবো, শুধু আমার ক্লাসের ব্যাপারে না, অনলাইন ক্লাসগুলো কিন্তু আমাদের স্যার ম্যাডাম প্রত্যেকে যারা আছেন অত্যন্ত যত্ন সহকারে তৈরি করছেন। এক একটা অনলাইন ক্লাস হতে পারে সেটি মাত্র 1 ঘন্টা আমরা প্রেজেন্ট করি, বা সেটি কিন্তু 2 থেকে 3 দিন ধরে এটি কিন্তু তারা প্রিপেয়ার করছেন, এবং খুঁটিনাটি সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু তারা দিচ্ছেন। সুতরাং তোমরা যদি ক্লাসগুলো সময় মতো ফলো করতে না পারো সেটি কিন্তু খুব দুঃখজনক হবে, এবং আমরা কিন্তু সর্বোচ্চ পরিমাণে তোমাদের দেওয়ার চেষ্টা করছি, এবং ক্লাসগুলো ফলো যদি তোমরা হবে। এবং আমাদের লাইভ ক্লাসের ব্যাপারে তোমাদের অনেকেরই কনফিউশন, স্যার লাইভ ক্লাস মিস হয়ে গেল, লাইভ ক্লাস কিভাবে আবার দেখতে পারবো? এটির জন্য তোমাদের বলছি যে লাইভ ক্লাস একবার মিস হয়ে গেলেই কিন্তু সেই ক্লাসটি যে তোমাদের হারিয়ে গেল তা না। আমাদের কিন্তু প্রতিটি লাইভ ক্লাস যেটি রয়েছে ফেসবুক লাইভ ক্লাস, সেটি প্রতিটি লাইভ ক্লাস কিন্তু আমরা একই সাথে রেকর্ডেড অবস্থায় কিন্তু থাকে। সুতরাং লাইভ ক্লাস মিস হলেই কিন্তু এটি মনে করার কোনো কারণ নেই যে তোমরা ক্লাসটি মিস করেছো। এই প্রতিটি লাইভ ক্লাস কিন্তু তোমরা রেকর্ডেড অবস্থায় অবশ্যই পেতে পারো। এবং তোমাদের যে ফেসবুক একটি চিহ্ন আছে, সেখানে কিন্তু তোমরা ক্লাস ওয়াইজ রেকর্ডেড ক্লাসগুলো যেগুলো লাইভ নেওয়া হয়ে গেছে সেগুলোও পেতে পারো। একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, মানিকগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজ, রাইট, আমাদের ইউটিউব চ্যানেলের নাম। সেটিকে যদি তোমরা সাবস্ক্রাইব করো সেখানেও তোমরা রেকর্ডেড ক্লাসগুলো পাবা। একই সাথে আমাদের ওয়েবসাইটে তোমরা রেকর্ডেড ক্লাসগুলো পাবা। আমাদের ক্লাস রুটিন তোমরা ফেসবুকে পাবা, আমাদের ক্লাস রুটিন তোমরা ওয়েবসাইটে পাবা। আমাদের প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আমরা কিছু কিছু অবজেক্টিভ বা সাবজেক্টিভ টেস্টের ব্যবস্থা করছি, সেগুলোও তোমরা পাবা। অর্থাৎ বাড়িতে বসে ক্লাস করার, শুধুমাত্র ক্লাস করা না, নামমাত্র ক্লাস নয়, তোমরা কলেজে এসে ক্লাস করার যে সুবিধাগুলো পেতে সেক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু তোমরা বাড়ি থেকে পাবে, সেটির ব্যবস্থা কিন্তু আমাদের রয়েছে। অনুরোধ তোমাদের কাছে, তোমরা একটু চেষ্টা করবে যে
তোমাদের কলেজে তোমাদের যারা বান্ধবী রয়েছে বা তোমাদের কলেজের যারা সহপাঠিনী রয়েছে তাদেরকে এই কলেজের ফেসবুক পেজের সাথে অ্যাড করার চেষ্টা করবা। এবং আমি অনুরোধ করব যে এমন কেউ কলেজের সাথে অ্যাড হবে না। আমাদের যেটি বলছিলাম যে আমাদের মডারেশন সিস্টেমে আমরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি, যেহেতু আমাদের ছাত্রীদের কলেজ, আমাদের ছাত্রীদের প্রাইভেসি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারের নামে তোমরা অ্যাড হতেই পারো। ফ্যামিলি মেম্বারের নামে তোমরা যদি কেউ অ্যাড হতে চাও, হতে পারে যে তোমার ফেসবুক অ্যাকাউন্ট নেই, তোমাদের ভাই বা তোমাদের বাবা মায়ের নামে অ্যাকাউন্ট, কিন্তু তাহলে তোমরা অবশ্যই সেটি উল্লেখ করবে। আমরা কিন্তু এ ব্যাপারে অত্যন্ত কঠোর, অবুঝ হৃদয়, তারপরে কি জানি অচেনা বালক, এরকম কিছু নামে হচ্ছে যে আমরা কি বলবো মেম্বারশিপ রিকোয়েস্ট পাচ্ছে, এগুলো কিন্তু আমরা অবশ্যই ডিনাই করে দিব। এবং আমরা কিন্তু তোমাদের ভালোর জন্য কিন্তু এগুলো ডিনাই করে দিব। এবং তোমরা যদি এরকম কোনো নাম যাদের ফেসবুক আইডি থেকে এখান থেকে তোমরা না দেওয়ার চেষ্টা করবে, এবং আমরা অবশ্যই অ্যালাউ করবো না। অবশ্যই সেখানে আমি আবারও বলছি, তোমার ভাইয়ের নামে তোমার কোনো ছেলে বা তোমাদের বাবা পারো, সেটি আমরা অ্যালাউ করবো, উল্লেখ করতে হবে যদি তুমি তোমার নামে নাও হয়। কিন্তু এরকম কোনো যেটা বলছে যে আমাদের দেশের সাথে প্রচলিত না, আমাদের ভাব কি বলবো আমাদের মোরালসের সাথে যায় না, এরকম কোনো নাম নিয়ে যদি তোমরা রিকোয়েস্ট করো, মেম্বারশিপ রিকোয়েস্ট, আমরা অবশ্যই অ্যালাউ করব না। বিকজ আমরা চাই আমাদের ছাত্রীদের নিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা, সেটি থেকেও কিন্তু আমরা অত্যন্ত সচেতন থাকি। তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের ক্লাসগুলো ভিজিট করো, ক্লাসগুলো করো, এবং আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। অবশ্যই করোনা প্যান্ডেমিকের সময় তোমরা নিয়মিতভাবে ক্লাস করবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।